প্রিয় শিক্ষার্থী, আমরা তৃতীয় দিনের মতো লেকচার ক্লাসে চলে আসলাম। গতদিন বেশ কিছু ঝামেলার জন্য ক্লাস অফ হয়ে গেছিল, মূলত ইলেকট্রিসিটি প্রবলেম ছিল। তো যাই হোক, সবাই কেমন আছো? আশা করি এই পরিস্থিতিতেও সবাই ভালো আছো। যাই হোক, তোমার এই মুহূর্তে আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণ অফ হার্ট পড়ব। গত ক্লাস যে জায়গায় শেষ হয়ে গেছিল সেখান থেকে আমি আজ শুরু করব। তো গত ক্লাসে তোমাদের হার্ট সাউন্ড বলতে বলতে ক্লাস লেকচার শেষ হয়ে গেছিল। আমি আজ সেই হার্ট সাউন্ড দিয়ে শুরু করব। যাই হোক, তোমরা অনেকে প্রশ্ন করছিলা, আমি আজ হার্ট সাউন্ডটা বোঝাবো। দেখো, তোমাদের আগের দিন আমি কার্ডিয়াক সাইকেল বোঝাইছিলাম বা হৃদচক্র। খেয়াল করো, আশা করি সবাই দেখতে পাচ্ছ। কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র পড়িয়েছিলাম গতদিন। এখন তোমাদের এই যে কার্ডিয়াক সাইকেলটা আমি আর একবার একটু বলি। দেখো, খেয়াল করো সবাই, এই যে আমাদের তোমার হৃৎপিণ্ডের একটা ছবি আমি এখানে দেখালাম। তোমরা খেয়াল করো যে কার্ডিয়াক সাইকেলে আমরা পড়ছিলাম যে কার্ডিয়াক সাইকেল মোট 4টা চক্রের সমন্বয়ে গঠিত। এর ভিতরে তোমার 2টা হলো অ্যাট্রিয়ামের ডায়াস্টোল এবং অ্যাট্রিয়ামের সিস্টোল, আর বাকি 2টা হলো ভেন্ট্রিকোলের ডায়াস্টোল এবং ভেন্ট্রিকোলের সিস্টোল। খেয়াল করো যে তোমার সর্বপ্রথম দেখো, এটা হলো রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। দেখো, কার্ডিয়াক চক্রের শুরুতে আমাদের 2টা অ্যাট্রিয়ামই একই সাথে প্রসারিত হয়। খেয়াল করো, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, 2টা অ্যাট্রিয়ামই একই সাথে প্রসারিত হয়। এখন আমরা জানবো তখন কি ঘটনা ঘটে যখন অ্যাট্রিয়াম 2টা প্রসারিত হয়, অর্থাৎ অ্যাট্রিয়াম 2টা ডায়াস্টলিক অবস্থায় থাকে। তখন দেহের ঊর্ধ্ব প্রান্ত থেকে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং নিম্ন প্রান্ত থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। ঠিক একই সাথে সেই সময়ে তোমার লেফট লাং বা বাম ফুসফুস এবং রাইট লাং বা ডান ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তাহলে দেখো, যখন 2টা অ্যাট্রিয়ামে রক্ত প্রবেশ করতেছে তখন অ্যাট্রিয়াম 2টা প্রসারিত হচ্ছে। এই যে অ্যাট্রিয়াম 2টা যে প্রসারণ, এই প্রসারণকে আমরা বলি অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। এবং এই সময় 2 অ্যাট্রিয়াম এবং 2 ভেন্ট্রিকলের মাঝখানে থাকা যে দরজা বা কপাটিকা 2টা বন্ধ থাকে। অর্থাৎ অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের সময় তোমার রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে ট্রাইকাসপিড কপাটিকা এবং লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে বাইকাসপিড কপাটিকা, এই 2টা কপাটিকা বন্ধ থাকে। এরপর দেখো, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল শেষ হলে অ্যাট্রিয়ামের সিস্টোল শুরু হবে। সিস্টোল শব্দের অর্থ হলো সংকোচন। এরপর এই রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম এই 2টাই একই সাথে সংকুচিত হবে। অ্যাট্রিয়াম 2টা সংকুচিত হলে রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত রাইট ভেন্ট্রিকলে এবং লেফট অ্যাট্রিয়াম থেকে রক্ত লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করবে। এই সময় দেখো যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে থাকা যে ট্রাইকাসপিড কপাটিকা, এই কপাটিকাটা খুলে যাবে এবং একই সাথে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে বাইকাসপিড কপাটিকা, এই কপাটিকা খুলে যাবে। সে সময়ে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে অক্সিজেন যুক্ত রক্ত আসবে। এই সময় দেখো যে রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর প্রবেশ মুখে থাকা যে ট্রাইকাসপিড কপাটিকা পালমোনারি সেমিলুনার কপাটিকা এবং লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মাঝখানে থাকা অ্যাওর্টিক কপাটিকা বা অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, এই কপাটিকা 2টি বন্ধ হয়ে যাবে। তাহলে রাইট ভেন্ট্রিকল পালমোনারি ধমনীর মাঝখানে পালমোনারি সেমিলুনার কপাটিকা এবং লেফট ভেন্ট্রিকল অ্যাওর্টার মাঝখানে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, এই কপাটিকা 2টা এই সময় বন্ধ থাকবে। ঠিক আছে? তাহলে দেখো, এর পরবর্তীতে অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকলের ডায়াস্টোল শেষ হলে
ভেন্ট্রিকলের সিস্টল শুরু হবে। ভেন্ট্রিকলের যখন সিস্টল ঘটবে তখন দেখো যে দুই সেমিলুনার কপাটিকাই খুলে যাবে, মানে পালমোনারি সেমিলুনার কপাটিকা এবং অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা দুটাই খুলে যাবে। এই সময় খেয়াল করো, এই সময় রাইট ভেন্ট্রিকল এবং রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে থাকা যে ট্রাইকাসপিড কপাটিকা, এই কপাটিকাটা সজোরে ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। অপরদিকে তোমার লেফট ভেন্ট্রিকল এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে থাকা যে মাইট্রাল বা বাইকাসপিড কপাটিকা, এই কপাটিকা দুইটাই বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে ভেন্ট্রিকল দুইটা যখন সংকুচিত হচ্ছে তখন ট্রাইকাসপিড কপাটিকা এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যাচ্ছে। এই সময় হৃৎপিণ্ডে একটা সাউন্ড সৃষ্টি হয় বা শব্দ, এই সাউন্ডকে বলা হয় লাভ। তোমরা একটু খেয়াল করো যে আমাদের রুমে যে দরজা থাকে, এই দরজা আমরা খুলি এবং বন্ধ করি। আর তোমরা বলো তো, দরজা খোলার সময় শব্দ হয় নাকি বন্ধের সময় শব্দ হয়? একটু খেয়াল করে বলো। দরজা দুই রকম ঘটনা ঘটে, আমরা দরজা খুলি এবং দরজা বন্ধ করি। মনে করো আমার যদি এই আঙুল দিয়ে দেখে, এটা হলো দরজা, এই খুলে গেল আর এই বন্ধ হলো, খুলে গেল বন্ধ হলো। তাহলে দেখো এটা হলো বাইকাসপিড এবং ট্রাইকাসপিড। কাস মানে হলো কপাট। আমরা তো এখন একটা কপাট বা এক পাল্লার দরজা ইউজ করি। তোমরা দেখবা যে পুরান আমলের দরজাগুলো ছিল দুই পাল্লার, মানে পাল্লা এরকম ভাবে খুলতো এবং এইভাবে বন্ধ হতো, এভাবে খুলতো এবং এভাবে বন্ধ হতো। তাহলে দুই পাল্লা বলো আর তিন পাল্লা, তিন পাল্লাটা এভাবে খুলে এভাবে বন্ধ হয়। তাহলে খোলার সময় দেখো নর্মালি এরা জায়গা থেকে দূরে সরে যাচ্ছে, মানে এই সময় কোনো সাউন্ড তৈরি হবে না। কিন্তু যখন পাল্লাগুলো দ্রুত বন্ধ হচ্ছে, মানে তখন একটা আর একটার সাথে এসে এরকম বাড়ি খাচ্ছে। বাইকাসপিড হলে এরকম দুইটা পাল্লা বাড়ি খাচ্ছে, ট্রাইকাসপিড হলে তিনটা পাল্লা বাড়ি খাচ্ছে। দেখো রূপক এখানে কমেন্ট করছে বন্ধ। হ্যাঁ, তোমার অ্যান্সার অ্যাবসলিউটলি ঠিক। দেখো ও ঠিক বলছে যে তাহলে দেখাচ্ছে কি, পাল্লা এরকম খুলে গেলে কোনো সাউন্ড হবে না। সাউন্ড হবে কখন? যখন পাল্লাগুলো একসাথে এসে এরকম ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন দেখো এরা পরস্পরের সাথে এসে এরকম বাড়ি খাচ্ছে। তার মানে পাল্লাগুলো এসে যখন বাড়ি খাচ্ছে তখন কিন্তু এই সাউন্ডটা তৈরি হচ্ছে। অর্থাৎ দেখো যে আমাদের রাইট ভেন্ট্রিকল যখন ক্লোজ হচ্ছে, সংকুচিত হচ্ছে, তখন এই পালমোনারি কপাটিকা খুলে যাচ্ছে, কিন্তু ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যাচ্ছে। একই সাথে দেখো লেফট ভেন্ট্রিকল সংকুচিত হয় এবং অ্যাওর্টিক কপাটিকা খুলে যায়, এবং এই দিকে থাকা যে বাইকাসপিড কপাটিকা এটা বন্ধ হয়ে যায়। তার মানে দুইটা ভেন্ট্রিকল যখন একই সাথে সংকুচিত হয় তখন ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা খুব দ্রুত এরকম ক্লোজ হয়, বন্ধ হয়ে যায়। তো এই যে ক্লোজ হওয়ার সময় যে সাউন্ডটা প্রডিউস হয় বা সাউন্ডটা তৈরি হয়, সেই সাউন্ডকে আমরা বলি লাভ। সেই সাউন্ডকে আমরা বলি লাভ। তাহলে লাভ শব্দ তোমাদের বইয়ে লেখা আছে যে ভেন্ট্রিকলের সিস্টল ইজ ইকুয়াল টু লাভ। দেখো 150 নম্বর পেজে রেড কালার দিয়ে লেখা আছে যে ভেন্ট্রিকুলার সিস্টল ইজ ইকুয়াল টু লাভ। কিন্তু আসলে ভেন্ট্রিকুলার সিস্টল ইজ ইকুয়াল টু লাভ হলেও প্রকৃতপক্ষে লাভ কেন হয়? যে দুইটা ভেন্ট্রিকল সংকুচিত হলে বা সিস্টলিক অবস্থায় গেলে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা যখন বা দরজা যখন দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে, তখন যে শব্দটা হয় সেই শব্দের নামই হলো লাভ। সবাই কি বুঝতে পারছো? আমি আশা করি সবাই বুঝতে পারছো যে লাভ শব্দ বইয়ে লেখা আছে দুইটা ভেন্ট্রিকলের সিস্টল ইজ ইকুয়াল টু লাভ, কিন্তু আসলে ভেন্ট্রিকলের সিস্টল ইজ ইকুয়াল টু লাভ হলেও লাভ শব্দটা হয় যখন ভেন্ট্রিকল দুইটা সংকুচিত হয়, তখন ট্রাইকাসপিড বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়। এই সময় যে শব্দটা তৈরি হয় সেই শব্দটাই হলো লাভ। তোমরা বুঝলে এটা কমেন্ট করে জানাবা যখন আমি বলছি, তাহলে আমার সুবিধা হয় যে তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমরা জানবো ডাব শব্দ কখন হয়। ডাব, ডাব শব্দ কখন হয়? এবার দেখো এই ভেন্ট্রিকল দুইটা যখন প্রসারিত হয় তখন, মানে সহজ কথায়, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যখন রক্ত আসে তখন রাইট ভেন্ট্রিকল আস্তে আস্তে প্রসারিত হয়। আবার লেফট অ্যাট্রিয়াম থেকে যখন লেফট ভেন্ট্রিকলে রক্ত আসে তখন লেফট ভেন্ট্রিকল আস্তে আস্তে প্রসারিত হয়। এ সময় ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা খুলে যায়। কিন্তু এই যে পালমোনারি সেমিলুনার কপাটিকা এবং অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, এই সেমিলুনার কপাটিকাগুলো দ্রুত বন্ধ হয়ে যায়, সজোরে বন্ধ হয়ে যায়।
তো এই সেমিলুনার কপাটিকাগুলো যখন দ্রুত বন্ধ হয়ে যায় তখন যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটার নামই হলো ডাব। তাহলে কি দাঁড়াচ্ছে, যখন ভেন্ট্রিকল দুইটা সংকুচিত হচ্ছে তখন ট্রাইকাসপিড বাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হলে এরকম একটা আরেকটার সাথে বাড়ি খাবে, এরকম একটা কপাট আর একটা কপাটের সাথে বাড়ি খাবে, এরকম ব্যাপারটা এরকম বন্ধ হয়ে যাচ্ছে বাড়ি খাবে। তাহলে এই যে বাড়ি খাচ্ছে বা বন্ধ হচ্ছে তখন যে সাউন্ডটা হচ্ছে এই সাউন্ডটাকে আমরা বলি হলো লাভ। অপরদিকে যখন তোমার ভেন্ট্রিকল দুইটা প্রসারিত হচ্ছে তখন তোমার এইদিকে সেমিলুনার কপাটিকা দুইটা সজোরে ক্লোজ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তখন যে সাউন্ড বা তখন যে শব্দটা তৈরি হবে সেই শব্দকে আমরা বলি ডাব। তাহলে কি দাঁড়াচ্ছে যে ভেন্ট্রিকল দুইটার সংকোচন মানে ট্রাইকাসপিড বাইকাসপিড কপাটিকা বন্ধ ইজ ইকুয়াল টু লাভ, আর ভেন্ট্রিকল দুইটার প্রসারণ মানে দুইটা সেমিলুনার কপাটিকা সজোরে বন্ধ ইজ ইকুয়াল টু ডাব। তোমরা আশা করি বুঝতে পারছো। তোমাদের এই লাভ ডাবের ব্যাপারটা আমি নিজে বুঝছি আমি যখন মেডিকেলে 5th ইয়ারে পড়ি। তোমাদের সময় তো বুঝি নাই, মেডিকেলে 5th ইয়ারে পড়ার সময় এই লাভ ডাবটা বুঝছি। ঠিক আছে, আমাদের সিরাজুল ইসলাম স্যার শিখাইছিলেন যে লাভ কেন হয় এবং ডাব কেন হয়। তাহলে আমরাই যে বলছিলাম যে আমাদের হার্ট সাউন্ড যে চারটা, দেখো ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড, এই চারটা হার্ট সাউন্ড আছে, তোমরা খেয়াল করো। তো মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই চারটা হার্ট সাউন্ডের ভিতরে এই লাভ এবং ডাব, এই যে প্রথম দুইটা হার্ট সাউন্ড, এই দুইটা হার্ট সাউন্ডই হলো নর্মাল হার্ট সাউন্ড, নর্মাল হার্ট সাউন্ড, হার্ট সাউন্ড। আর এই যে থার্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড এটা হলো অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল হার্ট সাউন্ড হলো থার্ড ফোর্থ হার্ট সাউন্ড। তো তার মানে কি দাঁড়াচ্ছে, নর্মাল অবস্থায় আমাদের যে হার্ট সাউন্ডটা আমরা ফিল করি, যে হার্ট সাউন্ডটা আমরা শুনি, দেখো বুকে যদি কারোর বুকে কান পাতো তাহলে দেখবা ধুপধুপ করে শব্দ হয়। তো এই যে ধুকধুক যে শব্দ, এই শব্দটাই হলো মেডিকেলীয় ভাষায় আমরা বলি লাবডাব বা লুবডুবও বলা হয়। লাবডাব উচ্চারণটাই শর্ট মানে ভালো উচ্চারণ, লাবডাব বা লুবডুব। রাশিক বলছে তাহলে ভাই কি আমাদের এত আগে কেন শেখালেন? বইয়ে আছে, বইয়ে আছে, এটা জানার জন্য বইয়ে যেটা আছে এটা ক্লিয়ারলি বলা নাই, শিখে রাখো। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম তাহলে লাবডাব। আর থার্ড ফোর্থ থার্ড সাউন্ড কখন হবে? মনে করো একটা দরজায় কোনো শব্দ নেই নর্মালি, যে দরজার কবজা ভেঙে গেছে, যা সিটকেনি সমস্যা, তখন কি একটা অন্যরকম আলাদা নতুন সাউন্ড তৈরি হবে। এই সাউন্ডগুলো হলো অ্যাবনর্মাল সাউন্ড। তো আমাদের এই অ্যাবনর্মাল হার্ট সাউন্ডটা হলো থার্ড ফোর্থ হার্ট সাউন্ড। এই অ্যাবনর্মাল হার্ট সাউন্ডকে আমরা বলি মারমার, মেডিকেল ভাষায় আমরা বলি মারমার। এই মারমারটাই হলো হার্টের অ্যাবনর্মাল হার্ট সাউন্ড। ঠিক আছে, এখন কখন হতে পারে একটু খেয়াল করো। মনে করো যে এই যে আমাদের মেন সব কিছুই হার্ট সাউন্ডগুলো প্রডিউস করছে কিন্তু এই কপাটিকাগুলো, এই কপাটিকাতে যদি কোনো ডিফেক্ট থাকে, এই কপাটিকাতে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে যে সাউন্ড হবে সেই সাউন্ডগুলোই হলো মারমার, মানে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড। মনে করো এই যে কপাটিকা বাইকাসপিড কপাটিকা, এই বাইকাসপিড কপাটিকাটা নষ্ট হয়ে গেছে, মানে ঠিকমতো কাজ করছে না, বা বাইকাসপিড কপাটিকা খুব শক্ত হয়ে গেছে, মানে এতটাই শক্ত যে ঠিকমতো বন্ধ হচ্ছে না, ঠিকমতো ক্লোজ হচ্ছে না, তখন হার্টে একটা অ্যাবনর্মাল সাউন্ড তৈরি হতে পারে। আমরা মেডিকেলের ভাষায় এটাকে বলি মাইট্রাল স্টেনোসিস। এরকম বিভিন্ন ধরনের ডিজিজ আছে যেটা এই ভালভগুলোর অ্যাবনর্মালিটি বা ভালভগুলোর প্রবলেমের কারণে হয়ে থাকে। এই যে ভালভগুলোর অ্যাবনর্মালিটি বা সমস্যার কারণে যে সাউন্ড তৈরি হয় সেই সাউন্ডটাই হলো থার্ড ফোর্থ থার্ড সাউন্ড। ঘটনা হলো থার্ড ফোর্থ থার্ড সাউন্ড, একটা রোগী একটা মানুষের পাওয়া মানে বুঝতে হবে যে রোগী শেষ। একটা রোগীর থার্ড ফোর্থ হার্ট সাউন্ড পাইলে ডাক্তাররা খুশি হয়। কেন খুশি হয়? কারণ আমাদের ভিতরে অনেক ডাক্তারই আছে জীবনে কখনোই হয়তো থার্ড ফোর্থ হার্ট সাউন্ড শুনে নাই, বা অনেকেই আছে জীবনে কয়েকবার শুনছে। মানে ব্যাপার হলো যারা কার্ডিওলজিস্ট তারা সাধারণত হৃৎপিণ্ডের এই পেশেন্টগুলোকে হ্যান্ডেল করে। তো কার্ডিওলজিস্টরা এই সমস্ত সাউন্ডের সাথে অভ্যস্ত। তা মনে করো আমি মেডিকেলে ইন্টার্ন ডাক্তার ছিলাম, আমার ইন্টার্নির অবস্থায় আমি 2-3টা হয়তো অ্যাবনর্মাল হার্ট সাউন্ডের পেশেন্ট পেয়েছি। তারপরেও স্থিত দিয়ে এই হার্ট সাউন্ডগুলো খুব ভালো আমাদের লেভেল থেকে আমরা বুঝতে পারি না। ব্যাপারটা
যারা অনেক দিন ধরে এই শুধু হৃৎপিণ্ড নিয়ে বা কার্ডিওলজিস্ট হিসেবে প্র্যাকটিস করছেন তারা মোটামুটি খুব ভালোভাবেই হার্ট সাউন্ডগুলো ধরতে পারেন, কিন্তু আমাদের দ্বারা এই অ্যাবনর্মাল সাউন্ডগুলো ধরাটা অনেক টাফ। মানে থার্ড ফোর্থ হার্ট সাউন্ড আমাদের জন্য ধরা অনেক টাফ। আমাদের টিচাররা যদি কখনো পাইতেন তখন আমাদেরকে রোগীর কাছে ডেকে স্থিরত রোগীর বুকে বসায় কানে ধরে তারপরে শোনাইতো যে দেখো থার্ড ফোর্থ হার্ট সাউন্ড বা অ্যাবনর্মাল হার্ট সাউন্ড কেমন আর কি। তো সহজ কথাই, তোমার আমার দেহে এই অ্যাবনর্মাল হার্ট সাউন্ড থার্ড ফোর্থ হার্ট সাউন্ড থাকবে না, নর্মালি ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ড থাকবে। ঠিক আছে? তো যদি কারো হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় তাদের ক্ষেত্রে থার্ড ফোর্থ হার্ট সাউন্ড থাকতে পারে। যাই হোক, এই হলো আমাদের ওভারঅল হার্ট সাউন্ড। তার মানে এই যে ফার্স্ট হার্ট সাউন্ড মানে লাভ, এটা কখন তৈরি হবে? দেখো, বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধর সময়, ট্রাইকাস্পিড বন্ধ ক্লোজ, তখন এই লাভ শব্দ হবে। আর ডাব কখন হবে? যখন দুইটা সেমিলুনার কপাটিকা বন্ধ হবে, সেমিলুনার কপাটিকা বন্ধ। তোমরা বইয়ে যেখানে লেখা আছে ভেন্ট্রিকুলার সিস্টোল ইজ ইকুয়াল টু লাভ, ওখানে লিখে রেখো যে ভেন্ট্রিকুলার সিস্টোল ইজ ইকুয়াল টু লাভ ইজ ইকুয়াল টু বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল ইজ ইকুয়াল টু ডাব ইজ ইকুয়াল টু তোমার দুইটা সেমিলুনার কপাটিকা বন্ধ। যাই হোক, এই আমাদের হার্ট সাউন্ড ছিল। আমরা আজ চলে যাব হলো মায়োজেনিক নিয়ন্ত্রণে, মায়োজেনিক নিয়ন্ত্রণ অফ হার্ট। ঠিক আছে, দেখো যে আমরা জানবো মায়োজেনিক নিয়ন্ত্রণ বা মায়োজেনিক রেগুলেশন জিনিসটা কি। খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো মায়োজেনিক, দেখো মায়ো শব্দের অর্থ হলো মাসল, MUSCL, মাসল শব্দের অর্থ কি? এই যে আমরা যারা জিম করে তারা এই যে মাসল দেখায়, আসলে মাসল মানে যে শুধু এটা তা কিন্তু নয়। অলকারয়, তোমরা কমেন্ট করলে নিজের নামটা দিয়ে তারপরে কমেন্ট করবে, যারা বাবা মায়ের আইডি দিয়ে আসো। অলকারয় বলছে স্যার এই অ্যাবনর্মাল সাউন্ড কি সবসময় হবে? আমি তো বললামই সবসময় হবে না, কারণ কোন মানে ম্যাক্সিমাম মানুষের আজীবনও হয় না। যারা হার্টের বিভিন্ন ডিজিজে ভুগে, এই কপাটিকা সংক্রান্ত বিভিন্ন ডিজিজে এই অ্যাবনর্মাল হার্ট সাউন্ডগুলো তৈরি হয়, বা অন্যান্য কারণেও হতে পারে। নর্মাল মানুষের এই অ্যাবনর্মাল হার্ট সাউন্ড থাকে না। ঠিক আছে, দেখো আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়ছিলাম বা মায়োজেনিক রেগুলেশন অফ হার্ট। মায় শব্দের অর্থ মাসল। মাসল শব্দের অর্থ কি? মাসল শব্দের অর্থ হলো পেশি, বা সহজ বাংলায় আমরা যেটাকে মাংস বলি। অনেকেই জানো না মাসল মানে কি। কারোর কাছে যদি আমি প্রশ্ন করি মাসল মানে কি, অ্যান্সার হবে পেশি। এবার যদি পেশি মানে কি, তাহলে মাসল। মাসল মানে পেশি, পেশি মানে মাসল। অনেকেই জানে না যে মাসল শব্দের অর্থ কি। আসলে সহজ কথায় আমরা যেটাকে মাংস বলি সেটাই হলো মাসল। তোমাদের বইয়ে মাসলের শব্দের অর্থ দেওয়া আছে পেশি বা মাংস পেশি। মাংস বুঝলেও অনেকেই মাংস পেশি কি জিনিস এটাই ঠিক মতো বুঝতে পারে না। আসলে মাসল মানে সহজ কথায় আমরা যেটাকে মাংস বলি সেটাই হলো মাসল। এখন দেখো আমাদের হৃৎপিণ্ডে আমরা আগেই পড়ে আসছিলাম হৃৎপিণ্ডের 3টা স্তর, সেটা হলো এপিকার্ডিয়াম, 2 হলো মায়োকার্ডিয়াম, 3 হলো এন্ডোকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়াম হলো প্রধান লেয়ার, মানে হৃৎপিণ্ডের পেশি স্তর। এই যে আমাদের হার্ট অনবরত এরকম দেখো সংকোচন প্রসারণ করে, এই সংকোচন প্রসারণের মাধ্যমেই হৃৎপিণ্ড অনবরত পাম্প করে। এই যে সংকোচন প্রসারণের মাধ্যমে পাম্প করছে, এই হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণ যদি না করতে দেওয়া হয় তাহলে হার্ট কিন্তু এভাবে পাম্প করতে পারে না। তো এই যে আমাদের হৃৎপিণ্ডের যে পেশিগুলো, এই পেশিগুলো এক ধরনের স্পেশাল টাইপের পেশি, যেটা আমাদের শরীরের আর কোথাও দেখা যায় না। আমাদের হাত পায়ে যে পেশি বা মাংস আছে, সেই মাংস থেকে আমাদের হৃৎপিণ্ডের পেশিগুলো টোটালি আলাদা। বা আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, ইভেন মূত্রনালী, এই সমস্ত জায়গায়ও কিন্তু বিভিন্ন পেশি আছে। তো এই পেশিগুলো আর হৃৎপিণ্ডের পেশিগুলো কিন্তু টোটালি আলাদা। তোমরা 9-10-এও কিছুটা পড়ছো যে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশির বর্ণনা পড়ে আসছো। এই হৃৎপেশিগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট, মানে অন্যান্য পেশি থেকে হৃৎপেশিগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট। এই হৃৎপেশিগুলোকে আমরা বলি স্পেশালাইজড কার্ডিয়াক মাসল, মানে বিশেষ ধরনের হৃৎপেশি।
কারণ এই হৃৎপিণ্ডের এই পেশিগুলো আজীবন, মানে আমাদের জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত অনবরত এরকম সংকোচন প্রসারণ করতেই আছে। মানে এই পেশিগুলোর সংকোচন প্রসারণ জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যু আগ পর্যন্ত চলতে থাকে। এখন এই হৃৎপেশিগুলো কি এমনি এমনি এই সংকোচন প্রসারণ ঘটে? এটা আমার জানা দরকার। দেখো, বলতো বর্তমান বিশ্বে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? মানে মানুষের লাইফ থেমে যাবে কি ছাড়া, বলতো? মানে মানব সৃষ্ট কোন জিনিস ছাড়া মানুষের লাইফ থেমে যাবে? কেউ বলতে পারবা? তোমরা কমেন্ট করে জানাতে পারো। কারোর কোনো কমেন্ট দেখছি না। তো যাই হোক, এক একজন এক এক রকম কথা বলে। অনেকে বলে মোবাইল, অনেকে বলে ইন্টারনেট। আসলে কথাগুলো কিঞ্চিত সত্য, কিন্তু সবচাইতে বড় যে জিনিসটা দরকারি রূপক হলো টাকা। টাকা না থাকলে পয়সার প্রচলন হবে। মেহরাব হাসান হার্ট, হার্ট তো আমার দেহের জিনিস। আমি বললাম যে প্রকৃতির মানে আমাদের মানুষের সৃষ্টি কোন জিনিস ছাড়া। আমি কিন্তু কিছুটা ক্লু দিয়ে দিছি, যে এখানে বলছি যে ইন্টারনেট, এখানে বলছি মোবাইল। তোমরা বলো যে কি ছাড়া দুনিয়া থেমে যাবে? আমি গতদিন ক্লাস নিতে পারিনি কেন বলো তো? কি কারণে ক্লাস নিতে পারিনি? অক্সিজেন আল্লাহর দান, সৃষ্টিকর্তার দান, ওইটা আমাদের সৃষ্টি না, করোনা ভাইরাস। দেখো, গতদিন আমি ক্লাস নিতে পারিনি কেন? গতদিন বিদ্যুৎ ছিল না, কারেন্ট। এই যে মাহাদি শাওন, এই যে মাহাদি অনেকক্ষণ পরে কমেন্ট করছে বিদ্যুৎ, রূপক বলছে পরে বিদ্যুৎ। হ্যাঁ, বিদ্যুৎ, কারেন্ট ছাড়া সবকিছু অচল। এখন যদি বিদ্যুৎ না থাকে অনলাইন ক্লাস সম্ভব? সম্ভব না। বিদ্যুৎ না থাকলে ফোনে চার্জ থাকবে না, বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট কানেকশন থাকবে না, তার মানে বিদ্যুৎ না থাকলে সব অফ। পৃথিবীর সমস্ত কিছু এখন বিদ্যুৎ নির্ভর। কম্পিউটার, টিভি, ফ্রিজ, এসি, যা কিছু আছে, আমাদের দৈনন্দিন যা কিছু জিনিসপত্র, আমাদের মনে করো মেডিকেলীয় যে ইকুইপমেন্টগুলো, তাও অনেক ম্যাক্সিমামগুলো বিদ্যুৎ নির্ভর। এখন এই যে করোনার রোগীরা আইসিইউ সাপোর্টে থাকবে, সেটাও বিদ্যুৎ নির্ভর। মানে পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হলো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ছাড়া কোনো কিছু এখন চলবে না। ভালো করে খেয়াল করো, সবচাইতে দরকারি জিনিস হলো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ছাড়া সবকিছু অচল। দেখো, কেন এত কথা বললাম? আসলে আমাদের হৃৎপিণ্ডও ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ছাড়া অচল। আমাদের হৃৎপিণ্ড বিদ্যুৎ ছাড়া অচল। দেখো, তোমার কাছে এই প্রশ্নটা শুনে কিন্তু মানে একটু মনে হবে যে কিভাবে বিদ্যুৎ ছাড়া হার্ট অচল। আমরা সেই জিনিসটা জানবো। দেখো, বিদ্যুৎ ছাড়া হার্ট কিভাবে অচল। দেখো, হার্ট মূলত আমাদের জন্ম থেকেই অনবরত সংকোচন প্রসারণ করে। এই সংকোচন প্রসারণ একটা নির্দিষ্ট ছন্দে সবসময় চলতে থাকে, একটা নির্দিষ্ট ছন্দে, একটা নির্দিষ্ট রিদমে চলতে থাকে। হার্টের এই রিদমটা খুবই দরকারি। দেখা গেছে কি, একজন মানুষের হৃৎপিণ্ড যদি আমি আমাদের শরীর থেকে কেটে আলাদা করে তোমার 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণ সমৃদ্ধ একটা পাত্রে যদি রেখে দিই, মানে লবণের পানি একটা পাত্রে আছে, এরকম পাত্রে যদি তোমার একজন মানুষের হৃৎপিণ্ড কেটে আমি ওই পাত্রে মানে লবণ পানির ভিতরে চুবিয়ে রাখি, দেখা গেছে কি যে বাইরের কোনো সাহায্য ছাড়াই, কোনো মানবদেহের সাহায্য ছাড়াই হৃৎপিণ্ড অনেকক্ষণ যাবৎ এই সংকোচন প্রসারণ করতে থাকবে। অটোমেটিক্যালি এরকম সংকোচন প্রসারণ করতেই থাকবে। এই যে সংকোচন প্রসারণ হৃৎপিণ্ডের, এটা অটোমেটিক্যালি হয়, একদম অটোমেটিক্যালি, বাইরের কোনো সাহায্য ছাড়াই এই প্রক্রিয়াটা চলে। তোমরা খেয়াল করবা যে মুরগি জবাই করার সময় বা গরু ছাগল জবাই করার পরেও দেখবা অনেকক্ষণ ধরে এগুলো লাফাইতে থাকে। তুমি গলা কেটে দিছো, তারপরও লাফাচ্ছে। কারণ কি? শরীরের যে মানে সংকোচন প্রসারণ বা শরীরের যে কর্মক্ষমতা বা শরীরের যে কার্যক্রম, সেটা অটোমেটিক্যালি চলে। দেখো, আমরা যখন জেগে থাকি আমরা চাইলেই শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখতে পারি কিছু সময়ের জন্য, কিন্তু মানে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কিন্তু ঘুমের ভিতরে দেখো শ্বাস প্রশ্বাস আমাদের চলতে আছে। মানে এই শ্বাস প্রশ্বাস এই কার্যক্রমটাও কিন্তু অটোমেটিক্যালি চলতে থাকে। তো আমাদের শরীরের ভিতরে যে অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলো অনবরত কিন্তু নিজের মতন কাজ চলতেই আছে, কাজ চলতেই আছে। ঠিক আছে? দেখো যে রূপক কি কমেন্ট করছে, ভাইয়া হসপিটালে কখনো বিদ্যুৎ যায় না, তখন আইসিইউ চলে কিভাবে? হসপিটালে বিদ্যুৎ খুব কম যায়, খুব কম যায়। আর বিদ্যুৎ গেলেও তোমার জেনারেটর সাপোর্ট আছে, জেনারেটরে চলে এগুলো। যাই হোক, তোমার হচ্ছে যেটা বলছিলাম
আর জেনারেটর যদি কাজ না করে, বিদ্যুৎ না থাকলে হসপিটাল অচল। মানে হসপিটাল বলতে কি আইসিইউ সিস্টেম বা যে যন্ত্রাংশগুলো বিদ্যুৎ নির্ভর সেগুলো অচল, সেগুলো চালাতে পারবো না। এই জন্য তো বললাম যে সব কিছুই বিদ্যুৎ নির্ভর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসই হলো বিদ্যুৎ। যাই হোক, এখন হলো পরবর্তী প্রসঙ্গে চলে আসি। যেটা বলছিলাম যে যদি আমাদের শরীরের সমস্ত মানে কানেকশন থেকে হৃৎপিণ্ডকে সরিয়ে আমরা 33°C তাপমাত্রায় পানির ভিতরে রেখে দিই, তাহলে আমাদের হৃৎপিণ্ড বেশ কিছু সময় কিন্তু সংকোচন প্রসারণ করতে পারবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। মানে হৃৎপিণ্ডের এই পেশিগত যে নিয়ন্ত্রণটা এভাবেই কিন্তু ঘটে। এখন আমরা জানবো যে কিভাবে এই পেশিগুলো কাজ করে। তো দেখো, হৃৎপিণ্ডের এই পেশিগুলো কাজ করার জন্য হৃৎপিণ্ডের এই পেশিগুলো এক ধরনের স্পেশালাইজড কার্ডিয়াক মাসল। মানে হৃৎপিণ্ডের এই পেশিগুলো এক ধরনের মানে স্পেশাল টাইপ অফ মাসল। তা আমরা এই হৃৎপিণ্ডের পেশিগুলোকে বলি স্পেশালাইজড কার্ডিয়াক মাসল। কার্ডিয়াক মাসল, এই স্পেশালাইজড কার্ডিয়াক মাসল বা বিশেষ ধরনের এই হৃৎপেশিগুলোকে আমরা জাংশনাল টিস্যু বলে থাকি। জাংশনাল টিস্যু মানে কার্ডিয়াক মাসলগুলো মিলে যে টিস্যুগুলো তৈরি করে এটাকে বলে আমরা জাংশনাল টিস্যু, বা বাংলায় বলি আমরা সহযোগী টিস্যু। তো দেখো, সহযোগী টিস্যু। তো আমরা জানবো এই হৃৎপিণ্ডের এই পেশিগুলো কিভাবে বিদ্যুৎ তৈরি করে এবং কাজ করে। দেখো, আমরা আগে জেনে এসেছি যে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ থাকে। আমি একটু দেখানোর ট্রাই করি। তো আমার মনে করো আমি হার্ট শেপ দিয়ে হার্টটাকে আঁকাইলাম। এই দিয়ে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠে আমি ভাগ করে দিলাম। দেখো, এই 4টা প্রকোষ্ঠ। সরি, ছবিটা মনের মতন হলো না। এই মনে করো এটা হলো এসএ নোড, সরি এটা হলো রাইট অ্যাট্রিয়াম, এটা হলো লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা হলো লেফট ভেন্ট্রিকল। দেখো কি ঘটনা ঘটে। প্রথমে দেখো, আমাদের এই রাইট অ্যাট্রিয়ামের প্রাচীরে এমন একটা বস্তু থাকে যে বস্তুকে আমরা বলি এসএ নোড। এসএ নোড, এই এসএ শব্দের অর্থ হলো সাইনো অ্যাট্রিয়াল নোড। সাইনো অ্যাট্রিয়াল নোড। এই এসএ নোড আমাদের রাইট অ্যাট্রিয়ামের প্রাচীরে থাকে এবং এই এসএ নোড এমন একটা বস্তু যেটা অটোমেটিক্যালি এই কারেন্টটা তৈরি করে, এই বিদ্যুৎ তৈরি করে। এসএ নোড আমাদের শরীরের হৃৎপিণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বস্তু যেটা অটোমেটিক্যালি তোমার এই বিদ্যুৎ বা কারেন্ট তৈরি করে। এসএ নোড তৈরি করে এই কারেন্টগুলো এই 2 অ্যাট্রিয়ামের প্রাচীরে এরকম ছড়িয়ে দেয়। তখন এই কারেন্ট পেয়ে এই অ্যাট্রিয়ামগুলোই সংকুচিত প্রসারিত হয়। যেমন দেখো, আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ দিয়ে সমস্ত কাজ চলে, ঠিক তেমনি এই এসএ নোড যে কারেন্টটা তৈরি করে সেই কারেন্টটাই মূলত 2 অ্যাট্রিয়ামের প্রাচীরে ছড়িয়ে যায়। এরপর এসএ নোড থেকে এই কারেন্টটা চলে আসে এভি নোডে। এভি নোড জিনিসটা কি? আমাদের এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের প্রবেশ মুখে মানে এই মাঝামাঝি জায়গায় আরেকটা বস্তু থাকে, এটার নাম হলো এভি নোড। এভি নোড, নোড সহজ কথা এটাকে আমরা এভিএনও বলে থাকি। এভিএন বা এভি নোড। এভি নোড মানে হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। ভেন্ট্রিকুলার নোড। এই এভি নোডে এই বিদ্যুৎ উদ্দীপনা চলে আসে। এরপর এসএ নোড থেকে এই উদ্দীপনাগুলো চলে আসবে এই এভি নোডে। এবার দেখো, এভি নোড থেকে এই উদ্দীপনা এই মাঝখান দিয়ে এসে এই 2 ভেন্ট্রিকুলের চারিদিকে এরকম ছড়িয়ে পড়বে। তাহলে এই যে জিনিসটা, এই যে 2 ভেন্ট্রিকুলের মাঝখান দিয়ে চলে আসছে, এই জিনিসটাকে আমরা বলি হলো বান্ডল অফ হিজ। বান্ডল অফ হিজ, বিজ্ঞানী হিজ নামক একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন। এই বান্ডল অফ হিজের 2টা শাখা আছে, এটা হলো ডান, এটা হলো বাম শাখা, বা এটাকে আমরা বলি রাইট ব্রাঞ্চ, আর এটা হলো বান্ডল অফ হিজের লেফট ব্রাঞ্চ। 2টা ব্রাঞ্চ। মানে এই যে বান্ডল অফ হিজ 2 ভেন্ট্রিকুলের মাঝখান দিয়ে উদ্দীপনা নিয়ে যায়, নিয়ে দেখো ভেন্ট্রিকুলের 2 পাশে ছড়িয়ে দিচ্ছে। এরপর এখান থেকে এই উদ্দীপনাগুলো হৃৎপিণ্ডের এই সারা প্রাচীরে এরকম ছড়িয়ে পড়ছে। যে বস্তুর সাহায্যে ছড়িয়ে পড়ছে সেটা হলো ছোট ছোট অসংখ্য সুতার মতন
সুতা বা তন্তুর মতন। ইংরেজিতে এটাকে আমরা বলি ফাইবার, ফাইবার বা তন্তু। তাহলে এই যে বস্তুগুলো, এই বস্তু, এই বস্তু, এগুলো সবগুলোকে আমরা বলি পারকিনজি ফাইবার, পারকিনজি ফাইবার। বিজ্ঞানী পারকিন্স এই ফাইবার বা তন্তুটা আবিষ্কার করেন। মানে উনি বলছে কি যে যে বান্ডল অফ হিজের যে ডান শাখা এবং বাম শাখা, এখান থেকে তন্তুর মতো কিছু বস্তু দুই ভেন্ট্রিকুলের চারিদিকে এরকম ছড়িয়ে আছে। তার মানে যে এটা মনে করো কারেন্টের তারের মতন। এই বান্ডল অফ হিজ হলো কারেন্টের তার, যেটা দুই ভেন্ট্রিকুলের চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখান থেকে ছোট ছোট তার হলো পারকিনজি ফাইবার। এই পারকিনজি ফাইবারগুলো রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকুলের চারিদিকে এরকম সুতার মতন ছড়িয়ে পড়ছে, পড়ে এই দুই ভেন্ট্রিকুলের চারিদিকে এই বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে। তো মোটামুটি এসএ নোড থেকে তৈরি হওয়া যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ এভি নোড, বান্ডল অফ হিজ হয়ে পারকিন্স ফাইবারের মতো সম্পূর্ণ হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ছে। তখন হৃৎপিণ্ড, সমস্ত হৃৎপিণ্ড সম্মিলিতভাবে এই কারেন্ট পাচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে। এই কারেন্ট বা বিদ্যুৎ পেয়ে তখন হৃৎপিণ্ড অনবরত সংকুচিত প্রসারিত হচ্ছে। ব্যাপারটা কি বুঝছো? তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই কারেন্ট বা ইলেকট্রিসিটি। এই কারেন্টটা তৈরি করছে হলো এসএ নোড। এসএ নোড, এই এসএ নোডই সেই জিনিস যে জিনিসটা অটোমেটিক্যালি এই কারেন্টটা তৈরি করে। এই এসএ নোডটাই কারেন্ট তৈরি করে। এই জন্য এসএ নোডকে আমরা বলি পেসমেকার, পেসমেকার। এসএ নোডকে আমরা বলি পেসমেকার। ঠিক আছে? দেখো এই ছবিটা আমি আবার সুন্দর করে দেখাবো, খেয়াল করো। আমি দেখাই যে ক্লিয়ারলি বোঝাই। এই মনে করো আমাদের হার্ট, এই হার্টের চারটা চেম্বার। তাহলে এইখানে থাকে হলো এসএ নোড, আমরা সংক্ষেপে লিখলাম এসএ এন। এবার এই জায়গায় আছে যে জিনিস, এর নাম হলো এভিএন, এভি নোড। এবার এখান থেকে দুইটা শাখা এরকমভাবে চলে আসছে এই। তাহলে এই বস্তুর নাম হলো তোমার বান্ডেল অফ হিজ। এবার বান্ডেল অফ হিজের দুইটা শাখা, এটা হলো রাইট ব্রাঞ্চ, এটা হলো লেফট ব্রাঞ্চ। তাহলে একটা হলো বান্ডেল অফ হিজের রাইট ব্রাঞ্চ আর একটা হলো লেফট ব্রাঞ্চ। এবার বান্ডল অফ হিজ থেকে যে শাখাগুলো সম্পূর্ণ হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়বে, সেই শাখাগুলো হলো এই শাখাগুলোকে আমরা বলি পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু। এই শাখাগুলোই হলো পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু। তাহলে এটা হলো বান্ডল অফ হিজ, এটা ডান শাখা, এটা বাম শাখা, আর এগুলো হলো পিএফ, পারকিনজি ফাইবার। তাহলে দেখো এসএ নোড প্রথম বিদ্যুৎ তৈরি করে এদিকে ছড়িয়ে দিচ্ছে। এরপর এসএ নোড এই বিদ্যুৎ দিচ্ছে এভি নোডকে। এভি নোড থেকে বান্ডল অফ হিজ এবং পারকিন্স ফাইবারের মাধ্যমে সারা হৃৎপিণ্ডে এই বিদ্যুৎ উদ্দীপনা ছড়িয়ে যাচ্ছে। তাহলে দেখো তার মানে কি দাঁড়াচ্ছে, এসএ নোড থেকে সৃষ্ট বিদ্যুৎ এভি নোড থেকে বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজের ডান শাখা, বান্ডল অফ হিজের বাম শাখা, তার পরবর্তীতে পারকিনজি ফাইবারের মাধ্যমে সম্পূর্ণ হৃৎপিণ্ডে এই উদ্দীপনাগুলো ছড়িয়ে পড়ছে। এই যে উদ্দীপনার ঢেউগুলো ছড়িয়ে পড়ার কারণেই হলো তোমার এই হৃৎপিণ্ডগুলো অনবরত সংকোচন প্রসারণ করে হৃৎপিণ্ডের পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে। তো এই যে বিদ্যুৎ উদ্দীপনায় হৃৎপিণ্ডের পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে বিধায় এই প্রক্রিয়াকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়ো মানে হলো পেশি, জেনিক মানে অরিজিন বা পেশিগত যে উদ্দীপনা যে তৈরি হচ্ছে সেই জিনিসটাই নিয়ন্ত্রণ হচ্ছে। তো দেখো এসএ নোড যে বিদ্যুৎ উদ্দীপনা তৈরি করছে, সর্বপ্রথম এসএ নোড এই বিদ্যুৎ উদ্দীপনা তৈরি করে। এই জন্য এসএ নোডকে আমরা বলি পেসমেকার, পেসমেকার। ঠিক আছে? এখন দেখো তো আমরা এই যে পেয়ে গেলাম এই যে হৃৎপিণ্ডের যে সহযোগী টিস্যু, এই যে সহযোগী টিস্যু চারটা সর্বমোট। একটা হলো এসএ নোড, দুই হলো এভি নোড, তিন হলো বান্ডল অফ হিজ, চার হলো পারকিনজি ফাইবার। সবাই ভালো করে খেয়াল করো। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো যেটা বইয়ে নাই, জানা দরকার।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং সবার অনেকের কিউরিসিটি আছে এই ব্যাপারগুলোতে। তোমরা একটু খেয়াল করো যে দেখো আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার বিট দেয় বলো তো। তোমাদের আগের দিন পড়িয়েছিলাম যে আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার বিট দেয়। দেখো আমাদের হৃৎপিণ্ড এভারেজ 75 বার বিট দেয়। তোমরা পড়ে আসছো 75 বার বিট দেয় হলো এভারেজ। তবে নর্মালি এই বিটটা বলছিলাম 60 থেকে 90 পর্যন্ত নর্মাল, 60 থেকে 90 বিটস পার মিনিট। বি পার এম মিনিট মানে বিটস পার মিনিট, ঠিক আছে, 60 থেকে 90 বিটস পার মিনিট। তো আমাদের হৃৎপিণ্ডের এই যে বিটটা, এই বিটটা আসলে নির্ধারিত হয় কিভাবে, এই বিটটা তৈরি করে কে? আসলে এসএ নোড প্রতি মিনিটে একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ উদ্দীপনা তৈরি করে। এই এসএ নোডের তৈরিকৃত এই বিদ্যুৎ উদ্দীপনাটাই হলো আমাদের হার্টবিট, যেটা আমরা এখান থেকে ফিল করতে পারি। এই যে আমরা এখানে স্পন্দন দেখি, অনেকে বলে নাড়ির স্পন্দন, মূলত এটা আমরা হার্টবিটটা ফিল করি। মূলত এসএ নোড যে উদ্দীপনাটা তৈরি করে সেই উদ্দীপনাটাই আমরা এখানে ফিল করি। তো এখন এই উদ্দীপনা কিভাবে ফিল করব? তো এখানে অনেকের ভিতরে মিসকনসেপশন আছে, যেটা আমি আসলে ওই যে মেডিকেলে মনে হয় সম্ভবত 4th ইয়ারে এসে শিখছি যে কীভাবে উদ্দীপনাটা আসে। অনেক মেডিকেল স্টুডেন্ট বা অনেক ডক্টর এটা ক্লিয়ারলি জানে না। আমাদের এক স্যার শিখাইছিলেন যে কীভাবে উদ্দীপনাটা আসে। আসলে হার্ট এখান থেকে আমরা যেটা মনে করতাম হার্ট এরকম বিট দেয়, বিট দিলে হার্ট যে সজোরে বিট দিচ্ছে, বিট দিলে আমাদের ব্লাডগুলো একটা নির্দিষ্ট গতিতে গিয়ে সব জায়গায় বাড়ি খায়, তখন সেটা আমরা ফিল করতে পারি। আসলে ঘটনাটা এরকম নয়। এসএ নোড যে উদ্দীপনাটা তৈরি করে, এই এসএ নোডের এই উদ্দীপনাটা ওয়েভ বা তরঙ্গের আকারে সারা দেহে প্রবাহিত হয়, তরঙ্গ আকারে। যেমন পানিতে ঢিল ছুড়লে যেখানে তুমি ঢিল ছুটতেছো ওই তরঙ্গটা ওখান থেকে তৈরি হয়ে একদম নদী বা পুকুরের কিনারায় পুকুরের কিনারায় চলে যাচ্ছে। মানে এই যে ওয়েভটা তুমি যেখানে ঢিল ছুটছো সেখান থেকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক তেমনি এসএ নোড প্রথমে উদ্দীপনা তৈরি করলেও এই উদ্দীপনার ওয়েভ বা ঢেউটা মানে তরঙ্গ আকারে আমাদের এই যে এখানে এসে আমরা ফিল করতে পারছি। তো আমাদের হার্টবিট শুধু এখানে না, আরও আমাদের বডির বেশ কয়েকটা জায়গায় আমরা এই হার্টবিটটা ফিল করতে পারি। তো সবচাইতে সহজভাবে আমরা এখানে এই বিটটা ফিল করতে পারি, ঠিক আছে। এটাকে আমরা বলি রেডিয়াল পালস। এই রেডিয়াল পালসটা সবচাইতে ইজিলি আমরা দেখতে পাই, মানে বুঝতে পারি, এই জন্য আমরা এইখানেই পালসটা চেক করি। আরও অনেকগুলো জায়গা আছে, তোমাদের সেগুলো না জানলেও চলবে। ব্যাপারটা অনেকটা এরকম, মনে করো যে তুমি একটা কম্পিউটারে তোমার হচ্ছে গান বাজাচ্ছ। এখন কম্পিউটারে গান বাজাচ্ছে এবং সাউন্ড বক্সটা বেশ দূরে। গান যেখানে বাজুক না কেন, সাউন্ড বক্স যেখানে আছে আমরা সাউন্ডটা সেখান থেকে শুনতে পারবো, বুঝতে পারছো? তা আসলে এই যে আমাদের হার্ট এখান থেকে উদ্দীপনা তৈরি করলেও হার্টের উদ্দীপনা পাওয়ার বেশ কয়েকটা সাউন্ড বক্স আছে। মনে করো যেখানে যেখানে এই সাউন্ড বক্স আছে উদ্দীপনার ঢেউটা সেখানে গিয়ে ফিল হয়। তো আমরা এই যে প্রতি মিনিটে যে 60 থেকে 90 বার বা এভারেজ 75 বার বিট ফিল করি, এই 75 বার বিট তোমার তৈরি করে মূলত এসএ নোড। তাহলে আমাদের শরীরের নর্মাল যে হার্টবিট 60 থেকে 90 বি পার মিনিট মানে বিটস পার মিনিট, এই 60 থেকে 90 বিট প্রতি মিনিটে তৈরি করা হলো আমাদের এসএ নোড। এবার দেখো এসএ নোড থেকে এভি নোডে যখন উদ্দীপনা যাবে তখন এই বিটটা কিছুটা কমে যায়। ব্যাপারটা এরকম, তুমি একটা ফুটবলে সজোরে লাথি দাও, দেখবা সময়ের সাথে সাথে ফুটবলের এই গতিটা আস্তে আস্তে কমতে থাকবে। মানে ফুটবলে যখন তুমি দ্রুত লাথি দিচ্ছ তখন যে বেগটা থাকবে আস্তে আস্তে ফুটবলের এই গতি বেগটা কমতে থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এসএ নোড থেকে এভি নোডে উদ্দীপনা আসলে এই উদ্দীপনা রেট কিছুটা কমে যাবে। এখন আসি কতটা কমে যাবে। তো এসএ নোড থেকে এভি নোডে উদ্দীপনা আসলে এই উদ্দীপনা হবে 45 থেকে 60, 45 to 60 বিটস পার মিনিট হবে। এবার বান্ডল অফ এভিনোস নোট থেকে দেখো বান্ডল অফ হিজা আসলে এই বিটটা আরও কমে যাবে। সেটা কত হবে? সেটা হবে 30 থেকে 45 বিটস পার মিনিট। এবার দেখো যে আমাদের বান্ডল অফিস থেকে পার্কিন্স ফাইবারে গেলে এই বিটটা আরও কমে যাবে, সেটা একেবারেই কম, সেটা হলো 15 থেকে 30 বিটস পার মিনিট, ঠিক আছে। তো এখন দেখো
যে এসএ নোড এই বিদ্যুৎ উদ্দীপনা তৈরি করে এভি নোডকে দিচ্ছে, এভি নোড বান্ডল অফ ফিজ মানে এভি নোডের তোমার হচ্ছে বান্ডল অফ ফিজের মাধ্যমে পারকিন্স ফাইবার হয়ে সারা হৃৎপিণ্ডে যাচ্ছে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে এসএ নোড উদ্দীপনা তৈরি করলো অটোমেটিক্যালি, মানলাম, তাহলে এসএ নোড থেকে এভি নোডে, এভি নোড থেকে বান্ডল অফ ফিজ, বান্ডল অফ ফিজ থেকে পারকিন্স ফাইবারে কিভাবে বিদ্যুৎটা যাবে, কিভাবে বিদ্যুৎটা যাবে? যেমন দেখো আমাদের মানে পৃথিবীতে যে কারেন্টের তারের মাধ্যমে যে ইলেকট্রিসিটিটা পরিবহন হয় সেটা মূলত ইলেকট্রনের প্রবাহ। এই আমাদের বিদ্যুৎ প্রবাহটা ঘটে কি কারণে? ইলেকট্রনের প্রভাব। আসলে একটা তারের মনে করো এদিক থেকে এদিকে বিদ্যুৎ যাচ্ছে, তাহলে আমরা জানি যেদিকে বিদ্যুৎ যায় তার উল্টা ডিরেকশনে ইলেকট্রন যায়, মানে ইলেকট্রন যে ডিরেকশনে যায় তার উল্টা ডিরেকশনে আমাদের কারেন্ট বা ইলেকট্রিসিটি পাস করে। তাহলে এটা হলো আমাদের নর্মাল কারেন্টের মেকানিজম। তাহলে এখানে এই কারেন্টটা কিভাবে পাস হবে? এখানে তো আর ইলেকট্রন থাকে না, তাহলে এই কারেন্টটা কিভাবে পাস হবে? তো আমাদের এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে বান্ডল অফ ফিজ, বান্ডল অফ ফিজ থেকে পারকিন্স ফাইবারে যে কারেন্টটা প্রবাহিত হয় সেই কারেন্টের প্রবাহের যে সিস্টেম এটাকে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল, পটেনশিয়াল বাংলা এটাকে বলছে ক্রিয়া বিভব। আসলে বাংলা দিয়ে এসব জিনিস বোঝা যায় না, এই জিনিসকে সহজ কথা জেনে রাখো অ্যাকশন পটেনশিয়াল বলে। তো মূলত আমাদের এই এসএ নোডই কিন্তু অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে। মানে এসএ নোড যেমন পেসমেকার হিসেবে কাজ করে বিদ্যুৎ তৈরি করছে, এই এসএ নোডটাও কিন্তু অ্যাকশন পটেনশিয়াল তৈরি করছে। এখন আমরা জানবো অ্যাকশন পটেনশিয়াল কিভাবে তৈরি হয়। তোমাদের বইয়ে এই জিনিসগুলো দেওয়া নেই। আমরা বলি এই অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় হলো সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে। সোডিয়াম পটাশিয়াম পাম্প সিস্টেম, সোডিয়াম পটাশিয়াম পাম্প। ব্যাপারটা কি? তোমার হলো আমাদের একটা কোষ, এই সেলের ভিতরে পটাশিয়াম আয়ন বেশি থাকে আর সেলের বাইরে থাকে হলো সোডিয়াম আয়ন। দেখো সোডিয়াম পটাশিয়াম আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়ন হলো সোডিয়াম পটাশিয়াম। এবং এই সোডিয়াম পটাশিয়াম যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা যদি এদের ইউজ জানতে তাহলে বুঝতা। যেমন পটাশিয়াম যদি কমে যায় আমাদের শরীরে, আমাদের শরীর শুরুতে দুর্বল হয়ে যায়, আর সোডিয়াম কমে গেলে মানুষ অজ্ঞান হয়ে যায়। যেমন দেখো যখন মানুষের ডায়রিয়া হয়, বারবার পাতলা পায়খানা হয়, কারণ বডি থেকে খুব দ্রুত আগে পটাশিয়াম কমে যায়, এই জন্য পটাশিয়াম কমে যায়, রোগী দুর্বল হয়ে যায়। কিন্তু যদি অনবরত যদি ডায়রিয়া চলতেই থাকে, ডায়রিয়া এবং বমি, তাহলে সোডিয়াম পটাশিয়ামের সাথে সোডিয়ামের পরিমাণটা খুব বেশি কমে যায়, রোগী অজ্ঞান হয়ে যায়। এবং এই অবস্থা যদি আমরা কারেকশন না করতে পারি রোগী কিন্তু মারা যায়। তাহলে এই সোডিয়াম পটাশিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জীবন রক্ষাকারী আয়ন বলতে পারো। তো সোডিয়াম পটাশিয়াম কি করে দেখো, যে সোডিয়াম পটাশিয়াম পাম্প সিস্টেম কি, একটা কোষের কেন্দ্রে থাকে পটাশিয়াম কিন্তু বাইরে থাকে সোডিয়াম, কিন্তু কোষের জন্য দরকারি হলো সোডিয়াম। তো সোডিয়াম পটাশিয়াম পাম্প প্রক্রিয়ায় এই কোষের ভিতরে সোডিয়াম প্রবেশ করে, কোষ থেকে পটাশিয়াম বের হয়ে যায়। তো মূলত এই সময় 3 অণু সোডিয়াম প্রবেশ করে, 2 অণু পটাশিয়াম বাইরে বের হয়ে যায়। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমেই মানে সোডিয়াম ঢুকছে পটাশিয়াম বের হচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম যে ইলেকট্রন যেদিকে যাচ্ছে কারেন্ট তার বিপরীত দিকে যাচ্ছে। এরকম সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন সৃষ্টি হচ্ছে তখন অ্যাকশন পটেনশিয়াল তৈরি হচ্ছে, যার কারণে আমাদের এই যে তোমার এসএ নোড থেকে এভি নোডে কার্ডিয়াক মাসেলের মাধ্যমে এই বিদ্যুৎগুলো উদ্দীপনাগুলো প্রবাহিত হচ্ছে। এই বিদ্যুৎ উদ্দীপনা প্রবাহিত হওয়ার কারণেই হার্টগুলো অনবরত সংকোচন প্রসারণ করে। যাই হোক, এবার দেখো আমরা একটু আগে জেনেছি যে এসএ নোডকে আমরা বলি তোমার পেসমেকার, কারণ এসএ নোড সর্বপ্রথম এই বিদ্যুৎ উদ্দীপনা তৈরি করে। ঠিক আছে, এখন বিদ্যুৎ উদ্দীপনা মূলত এসএ নোডই তৈরি করে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে এসএ নোড যদি নষ্ট হয়ে যায় এবং বিদ্যুৎ উদ্দীপনা তৈরি করা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের হার্টের ভাগ্যে কি ঘটনা ঘটবে? হার্ট কি ঘটনা ঘটবে? এসএ নোড যদি কারেন্ট তৈরি করতে না পারে তাহলে আমাদের হার্টের কি অবস্থা হবে? হার্ট কি কাজ করবে নাকি টোটালি হার্ট কাজ করা বন্ধ করে দিবে? তোমরা আমাকে কমেন্ট করে জানাও, হার্ট কাজ করবে নাকি হার্ট কাজ করা বন্ধ করে দেবে? সবাই আমাকে কমেন্ট করে জানাও যে এসএ নোড যদি বিদ্যুৎ তৈরি করা বন্ধ করে দেয় তাহলে হৃৎপিণ্ডের পেশিগুলো কি সংকোচন প্রসারণ বন্ধ করে দিবে কি দিবে না? ইয়েস অর নো? বন্ধ হয়ে যাবে লাবিব বলছে, অলকরয় এটা হলো স্বস্তি বলছে থেমে যাবে, তারপরে
ফাতিন সাদাব, এসও নোড নষ্ট হইলেই শেষ। ফাতিন বলছে, তারপরে কাজী আদিবা করবে না, বন্ধ করে দিবে। তারপরে এরপরে মাহাদি বলছে না, বন্ধ করবে না। ম্যাক্সিমাম সবার উত্তর হলো বন্ধ করে দিবে, শুধু মাহাদি বলছে বন্ধ করে দিবে না। কিন্তু আসল ঘটনা হলো হার্ট বিদ্যুৎ তৈরি করা বন্ধ করে দিবে না। আসলে এসএ নোড কাজ নষ্ট হয়ে গেলে যদি হার্ট কাজ করা বন্ধ হয়ে যেত, তাহলে তো আমরা তো যখন তখন মারা যেতাম। দেখো, এক সবসময় মনে রাখবা, যেখানে মানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। আমরা অনবরত প্রবলেম নিয়েই কিন্তু মাতামাতি করি, কিন্তু সমাধানের পথ খুঁজি না। যখনই কোনো বিপদে পড়বা, তখনই বিপদে পড়লে টেনশন না করে সমাধানের পথ খুঁজবা, দেখবা কোনো না কোনো ওয়ে বের হয়ে যাবেই। ঠিক আছে, লাইফের সফলতার একটা মূল মন্ত্র হলো এটা। যখন আমি অন্য প্রসঙ্গে চলে গেছি, আমি আমার উদাহরণ দিয়ে বলি। আমি আগে যখন কোনো বিপদে পড়তাম তখন হাহুতাশ করতাম, কিন্তু আমি এখন বিপদে পড়লে হাহুতাশ করি না, চুপচাপ থাকি এবং ভাবি যে এর থেকে উত্তরণের পথ কি, দেখি কোনো না কোনো ওয়ে বের হয়ে যাই। তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলো, ভগবান বলো, গড বলো, সব মানে সৃষ্টিকর্তা কোনো না কোনো বিকল্প রাস্তা রেখে দিছেন। এখন আমরা জানবো সেই বিকল্প রাস্তাটা কি। দেখো, এসএ নোড প্রথম মানে মূলত এই বিদ্যুৎ উদ্দীপনা তৈরি করে এভি নোডকে দেয়। এভি নোড থেকে বান্ডল অফিস থেকে পারকিন্স ফাইবারে যায়। মজার কথা হচ্ছে, এসএ নোড বিদ্যুৎ উদ্দীপনা তৈরি যদি বন্ধ করেও দেয়, তাহলেও কিন্তু আমরা মারা যাব না। কারণ এই যে এসএ নোডের পরে যে এভি নোড আছে, এই এভি নোডের ক্ষমতা আছে যে নিজে নিজে বিদ্যুৎ উদ্দীপনা তৈরি করতে পারে। তার মানে এসএ নোড নষ্ট হয়ে গেলেও এভি নোড তার নিজ ক্ষমতা বলে